দুই ধান মাছ ড্রামে করে নিয়ে আশ্রমে ঢুকেছে। বাবা মন্দিরের সামনে বসে রয়েছে, অনেক ভক্ত ওষুধ নিতে। রবীন্দ্র এসে কোনো কথাবার্তা না বলে বাবার চরণে লুটিয়ে পড়ে বলছে, বাবা তোমার যে এত কৃপা, তোমার এই অধমের উপরে আমি আগে কোনোদিন জানতাম না। তোমার এত কৃপা। বলছে বাবা আমি ঘেরে জল টেনেছিলাম, জল শুকিয়ে গেছে 15 দিনে বিলে। আমি ঘেরে জল টেনেছিলাম বাবা, আমার আন্দাজে আমি যা মাছ ছেড়েছি বাবা তোমার কৃপায় আরো যেন ওই মাঠের মাছ এসে আমার ঘেরে জায়গা নিয়েছে। এবারে যদি মাছ ধরে বাবা হয়তো আমি 50 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। শান্ত ভক্ত এমন হয়। আমি রবীন্দ্র এসে আমাকে জড়িয়ে ধরছে আর চোখের জলে বসে যাচ্ছে। আমার দিদি ভাই ছেলেটা মেয়েটা একসাথে সবাই মিলে এসেছে বাড়ি থেকে, সবার চোখে জল, সবাই গুরুধামে এসে কেঁদে ভাসাচ্ছে। একে বলে শান্ত প্রেম। মুখ দিয়ে গুরুদেবকে বলার প্রয়োজন হয় না, গুরুদেব মুখের দিকে তাকালে অন্তরের ভাব বসে। এই জগতে সদ্গুরু যে জন্য হয় মা, শিষ্যের মনের ব্যথা ভাবনা সব তিনি বুঝতে পারেন। আমার রবীন কোনদিন বাবাকে কিছু বলতো না, শুধু যখনই আসতো ভক্তি পড়ে ওই সুন্দর বদনে কেন দেখতো আর চোখের চলে আসতো। যদি আমরা কেউ খাবার দিয়ে পাখা দিয়ে বাতাস দিতাম, বলতে কথাটা তুমি যাও একটু রেস্ট নাও, আমি যত সময় আছি আমাকে একটু গুরুদেবকে সেবা করতে দাও। আমা এটা কখনো হয় জানো, এই শান্ত ভাব কখনো হয় এটা জানো মা, যখন গুরু চরণে জন্মের মতো কেউ মরতে পারে না। যে গুরুদেব এই দেহ মন প্রাণ এই সংসার সব তোমাকে দিলাম, তুমি করতো, তুমি দেখো তোমার চরণে সব আমার বলতে জগতে কিছু রাখলাম না। তাই তো আমার বাবা বুঝে নাম দিয়েছিল গোপাল। ঠিক লক্ষ্মী কালীর গোপাল এমন ভাবে গুরুচাঁদের চরণে সব। তাই আমার রবীন্দ্র প্রমাণও পেয়েছে যে হ্যাঁ, গুরু চরণে আত্মসমর্পণ করে সব অর্পণ করলে গুরুদেব আবার ফিরিয়ে দেয়। আমার স্নেহ জন্য শ্যাম বলে গেল না যে একটা ছোট্ট কুড়ে ঘর হয়েছে, আশ্রম হয়েছে, তোমরা কিছু দিও। শ্যাম বললো না তোমরা 1 টাকা দিলে তোমাদের দেবে, কথা মিথ্যা রয় মা। ওই গুরু সেবায় যদি দিতে পারো তা গুরুদেবের কাঁধে করে মোট বইয়ে তোমায় ফেরত দিয়ে যায়। খালি চোখে দেখা যায় না এমন রবীন্দ্রের মতো কৃপা হয়। এই হলো শান্ত প্রেম। এরপরে কোন প্রেম মা? দাস্য প্রেম। তুমি প্রভু আমি দাস, তুমি মালিক আমি চাকর হয়ে তোমার বুঝাবো, তোমার প্রতিটাই আজ্ঞায় আমি
আমি পালন করিব। তুমি হে গুরুদেব, তুমি প্রভু আর আমি চাকর, আমি দাস। তাই আমার অশ্বিনী লিখে গেছেন কি জানেন? গুরু আমার থাকুক সুখে, আমি যেন কাঁদি দুঃখে। আমি কাঙালে বেশি করবো ভিক্ষে, গুরু গুণ গুয়ে বেড়াবো এই জগৎ। দাস্য প্রেম কেমন জানো? আমার হনুমান পেয়েছিল দাস্য প্রেম। আমারও হনুমান পেয়েছিল দাস্য প্রেম। রামচরণের জন্মের মতো নিজেকে লুটিয়ে দিয়েছিল। রাম বলতে পারতো না, তার আগে হনুমানের করা হয়ে যেত কাজ। আমার নিতাইয়ের একজন এমন এমন মানুষ ছিল, এমন মানুষ ছিল। আমার নিতাইয়ের হনুমান হয়েছে, সকল বুঝা হয়েছে। কি বলবো আপনাদের ধারে, যতই বলবো আমার হৃদয়টা ব্যথায় ভেঙে যায়, বড় দুঃখ হয় জানেন। কি বলবো আপনাদের, আমার নিতাইয়ের একটা হনুমান ছিল, আপনারা চেনেন তাকে, সুনীল, নাকা সুনীল, যে নাকে নাকে কথা বলতো। আমার নিতাইয়ের যখন বাল্য বয়স, তখন ওই সুনীল দীক্ষা নিয়েছিল। নিতাই সুনীলকে ডেকে বলেছিল, সুনীল আমি ভারতে আশ্রম করব, তোর কিন্তু ভারতে যেতে হবে। সুনীল মাথা নিচু করে বলছে, হ্যাঁ আমি যাব। ও সুনীল, তোর কিন্তু বিবাহ করা হবে না। বলছে, হ্যাঁ বাবা আমি করবো না। দ্বিতীয়বার কোনোদিন জিজ্ঞাসা করেনি যে বাবা কেন তুমি আমাকে মানা করছো। আপনাদের জানা আছে, কথা মিথ্যা না, একা 5 বিঘে জমি একা হাত দিয়ে নিয়ে আসতো, কোনো কাঁচি লাগতো না। বড় মোটা বট গাছ কেটে একা ঘাড়ে বাঁধাতো। এই সুনীলের একবার বাবা ক্যান্সারে ব্যাধি হয়। যারা যারা বাংলাদেশে ছিলেন তারা জানেন শুধু চাই। এই সুনীলের বাড়ি ছিল ওই রাউত খামারি গ্রামে। বাংলাদেশ থেকে আসা সব মনে হয় ভক্তগণ জানে। এই সুনীলের ক্যান্সার হয়েছিল পেটের ভিতরে, নারীতে মা। সুনীল বাঁচবে তো মরে যাবে, সুনীল মরে যাবে, বাঁচবে না। আমার বাবা তখন বাগেরহাটে ডাক্তারি পড়ে, হোমিওপ্যাথি ডাক্তারি পড়ে। সুনীল নারীতে ক্যান্সার হয়ে গেছে, মানে পছন্দ ধরেছে, বাঁচবে না। তবু জেরের মধ্যে মাছ, শিঙি মাছ আর কই মাছ আর মুড়ি মাথায় করে নিয়ে সেই রঘুনাথপুরের থেকে পায়ে হেঁটে চলেছে বাগেরহাটে গুরুদেবের ধারে। পেটে ব্যথায় বাঁচে না, তাও মাথার জের নামায় না। বলে আজ গুরু সেবায় যদি জীবনে চলে যায়, চলে যাক, তবু আমি গুরু চরণে যাব। সে যদি বাঁচায় বাঁচাবে, নাহলে আজ সব কিছু তার চরণে জন্মের মধ্যে শেষ হয়ে যাবে। জের মাথায় করে নিয়ে নাকে নাকে কথা বলতো তো। ও আমি ভগবান ভগবান বুঝি না, আমি নিতাই থাকি। যার সাথে দেখা হতো, ও দাদা
তুমি মাথায় জেনে কি নিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলে আমার গুরুদেব ভয়ে বাগেরহাট। তো নাকে নাকে কথা বলতো, আমার গুরুদেব বাগেরহাটে পড়ে, আমি সেখানে যাচ্ছি। আমার সুনীল যখন বাগেরহাটে পৌঁছলো, দেখতে পায় নিতাই একটা ভাড়া ঘরে থাকতো, একটা বাড়িতে। ঘরের দরজায় আমার নিতাই বসে আছে। সুনীল যখনই জের নিয়ে পৌঁছেছে, যাইয়ে ওষুধ খেয়ে ওই জের টেনে নিয়ে বাবার চরণের নিচে পড়ে গেছে। বাবা বলছে, সুনীল, সুনীল রে, এই পাগল তুই কি করেছিস রে? তোর পেটের মধ্যে নাড়িতে ঘা হয়ে গেছে, কেউ না জানলে আমি নিতাই জানি। এই তুই রাস্তা মরে কি বলতে বলতে আসিস যে তুই জন্মের মতো যদি মরে যাস, আজ মরে যাবি, তবু মাথা দিয়ে রাখবি না? ও বাবা, তোর কষ্ট হচ্ছে না? সুনীল দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা তোমার ব্যথা তুমি জানো। এ দেহ তো আমার নয়, এ দেহ জন্মের মতো ওই নিতাই চরণে সবার মনে করে তোমার ব্যথা তুমি জানো। আমার আগেও কেউ নেই, আর পিছনে কেউ নেই। আমি মরে গেল আমার কান্দার কেউ নেই। যদি কান্দ তুমি কাঁদবে, আমি কাঁদব না। আমার নিতাই ডেকে বলছে, সুনীল রে, ওরে আমি নিতাই বেঁচে থাকতে, আমি নিতাই বেঁচে থাকতে তোকে কোনোদিন বলতে দেব না। আমার কোন জন্মের যদি স্বীকৃতি থাকে, আমার কোন জন্মের যদি পুণ্য থাকে, সুনীল সেই পুণ্য তোর লাগুক। আমি নিতাই কথা দিলাম, আমার শোলে মুখের থেকে তোকে জমে টেনে নিতে পারবে না। নিতার মুখ থেকে বলা মাত্র সুনীল ভালো হয়ে গেল। কোথাকার কিসের ক্যান্সার, কিচ্ছু নাই। আমার বাবা বাগেরহাটে পড়া শেষ করে সুনীলকে নিয়ে এই দেশে, কিছুদিন ওই দেশে থাকার পরে যখন এই দেশে জমি কিনলো, ওই সুনীলকে রেখে গেল। সুনীল পরের বাড়ি জন খাটতো, জন খেটে বাতাসে কিনে ওই মন্দিরে পুজো দিত। বাবা বছরে একবার আসতো। তখন ওই শঙ্করীর বাড়ি, ওই আমার মা বগলা এসেছে, ওই বগলার বাড়ি খেত। আমার নিতার বাক্য পালন করবার জন্য ওই সম্পদকে রক্ষা করত। আর গোবিন্দকে ডেকে ডেকে বলতো, গোবিন্দ, আমি সুনীল আমার জন্য কিছু চাই না, যে আমাকে নতুন জন্ম দিয়েছে, তুমি তাকে আর অনেক শক্তি দিও, সে যেন আমার মতো এই জগতে অনেক সুনীলকে নতুন জীবন দিতে। হয়তো সুনীল বয়স হয়ে যাওয়ার পরে কিছু কিছু লোকের কাছে একটু অপ্রিয় হয়ে গেছিল, কারণ আপনারা জানেন না, বয়স হলে মানুষ একটু খিটখিটে হয়ে যায়। তবে যখন এদেশ থেকে বাংলাদেশে কারোর সঙ্গে গন্ডগোল করে যায়নি, ভালোভাবে গেছে। ওই দেশে দেখেন গুরুধন কিভাবে দেয়, সে তো কবে চলে এসছে। কিন্তু যখন বাংলাদেশে গেল, ওনাকে মুক্তিযোদ্ধা বলে বাংলাদেশ সরকার ঘোষণা করলো, মাসে মাসে 25,000 করে টাকা দিত। তাই সে যে বয়সে ভাইয়ের বেটাকে আমি দেখেছি, ওনার যে ভাইয়ের বেটা ছিল, ওনাকে সুন্দর স্নান করে দিত, দিনভরি খাটের ভোর বসে থাকত।
দেখেছো গুরু কৃপা এমন হয়। গত 2 বছর করোনার বছর মারা গেছে, 2 বছর হয়েছে সুনীল দা নেই। যেদিন মারা গেছে সেই বছরই তো দুধ পুকুর আশ্রম শুরু হবে, আমরা আয়োজন করছি। একে বলে দাস্য প্রেম, কথা নেবে তাই। যদি কেউ পরে গুরুর আদেশ মেনে চলিবারে ভাই, আমি শান্ত বললাম দাস্য বললাম। দাসে কেমন হয় প্রতি পদে গুরু আজ্ঞা হৃদয়ে ধরে রাখে তাই। এই জন্য শাস্ত্রে বলে আমার ধ্যান মূলম গুরু মূর্তি। আমার ধ্যানের দেবতা একমাত্র গুরুদেব। আরে মন্ত্র মূলম গুরু গুরুমুখের পদ্ম বাক্য হৃদ পদ্মে করে ঐক্য যদি কোনো ভক্ত সেই পথে চলতে পারে, এই ভক্ত কোনদিন ভেঙে যাবে না। সে গুরু চরণ পাবে। তাই শাস্ত্রে বলেছে ধ্যান মূলম গুরু মূর্তি, মন্ত্র মূলম হয় গুরু বাক্য, পূজা মূলম হয় গুরুর দুই রাতুল চরণ। আমরা তো সময় গুরু পূজা করেছি, আমার ধ্যানের দেবতা গুরু। তাই ধ্যান মূলম গুরু মূর্তি, মন্ত্র মূলম গুরু বাক্য, গুরু মুখের শ্রী বাক্য হৃদ পদ্মে করে ঐক্য। সেই পথে যদি কেউ চলতে পারে মা, তার আর চাওয়া পাওয়া এই জগতে কিছু থাকে না। এই জন্যই বলে গুরু বাক্য হচ্ছে বেদ বাক্য। আরে পূজা মূলম গুরু পদ, আরে মোক্ষ মূলম গুরুর কৃপাহি কে বলম। আমি নবীন দাদার কথা দিয়ে বলে গেছি তাই। কেমন করে আমার রবীন দাদা গুরু কৃপা পায়, আমার সুনীল দাদার কথা আমি বলেছি তাই। ক্যান্সারের ব্যাধি গুরু মুখের বাক্যে অমনি সেরে যায়। এগুলো শান্ত দাস্য। সখ্য প্রেম কাকে বলে জানো? এরপরে আসে সখ্য। এই গুরুকে বন্ধুর মতো ভালোবাসতে হয়, খালি দেখাবা বন্ধু নয়। আমার শ্যামকে দেখলে না, এই শ্যাম কিন্তু দীক্ষা নিয়েছে বিজয় সরকারের কাছ থেকে, আর নিত্যানন্দের কাছ থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু নিত্যানন্দ ব্রহ্মচারী কখনো শ্যামকে ছেলে বলে নয়, বন্ধুর মতো ভালোবাসত। আমি প্রেমানন্দ এই নিতাই বোনের কথা সহজে কাউকে বলতো না, কিন্তু যখনই মন কালো হতো, যখনই মন খারাপ লাগতো, আমারই বলতো বাবা একটু শ্যামরে ফোন করে দিয়ে একটু আসতে বল। যখন ফোন করতাম শ্যাম ছুটে যেত গুরুদেবের কাছে, আর গুরুদেব ভালো মন্দ কথা ওই শ্যামের সঙ্গে আলোচনা করত। এই গুরুকেই বন্ধুর মতো যদি কেউ ভালোবাসতে পারো, বন্ধুর মতো যদি কেউ ভালোবাসতে পারো, যে তুমি আর আমি বন্ধু, তোমার আর আমার মধ্যে কোনো কিছু লুকানো রবে না।
আমার ভালো মন্দ সুখ শান্তি সব আমি তোমাকে জানাবো। আমার মনের ব্যথা, হে বন্ধু তুমি জানো আমার দুঃখ আর সুখ তোমার সাথে ভাগ করে নেব। আজ আমার গুরুদেবের গুরু পূর্ণিমা, তাই আমি গুরুদেবের কথা আলোচনা করে যাই। আমার চোখের সামনে ঘটা ঘটনাগুলো আমি বলিতে চাই। বাবা, আমার নেতারও এমন একজন শ্যাম ছাড়াও আরো আগে জনে ভক্ত ছিল বাবা, এখনো বেঁচে আছে। চিতলমারি হাটে তার স্টুডিও আছে। অসীম ডাক্তার, অসীম নাতি ছেলে বলে গুরুদেব সম্বোধন করত, কিন্তু গুরুদেবের কাছে দীক্ষিত। এই অসীমের কিচ্ছু ছিল না, বড় গরিব ছিল এরা। গুরুদেবের কাছে আসতো, নিজের ভালো মন্দ লজ্জা শরম ফেলে ভালো মন্দ সব গুরুদেবকে শেয়ার করতো, কিন্তু গুরুদেবের কাছে কিছু চাইতো না। একখানা মোটর সাইকেল নিয়ে সবসময় গুরুদেবের পিছনে থাকতো। গুরুদেব কখন কি বলে তাই করতো, কিন্তু গুরুদেবের কাছে কিছু কখনো চাইতো না। একদিন গুরুদেব এটাকে বলে, অসীম শুনে যা দাদা, আমার কাছে আয়। গুরুদেব একটা তাবিজ বানিয়ে অসীমের হাতে দিয়ে বলছে, অসীম তুই এই তাবিজটা তোর কাছে রাখ। অসীম বলছে, দাদু ভাই আমার তাবিজ হচ্ছ তুমি। দাদু ভাই আমার এই তামার মাদুলির প্রয়োজন নাই। আমি যেদিন হতে তোমার চরণের তলে এসেছি, সেই দিন থেকে আমি আমার তাবিজ কবজ যাহাই বলো, আমি শুধু তোমাকে জেনেছি। তুমি তোমার থেকে বড় তাবিজ আমার কাছে। দাদু ভাই তুমি এই তাবিজ আমাকে দিয়ে আমাকে কি বুঝাতে চাইছো? আমি এই তাবিজ হাতে বাঁধবো তাই, গলায় বাঁধবো, কোমরে বাঁধবো তাই। কিন্তু দাদু ভাই যে তাবিজটা হৃদয়ে বাঁধা হয়, সেই হাতে তাবিজ বাঁধলে ছিঁড়ে পড়ে যেতে পারে, ছুত লাগতে পারে। গলায় তাবিজ বাঁধলে ছিঁড়ে যেতে পারে, কোমরে তাবিজ বাঁধলে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি যে তাবিজটাকে হৃদয়ে বেঁধেছি, দাদু ভাই যে তাবিজটাকে আমি হৃদপদ্মে রেখেছি, এই তাবিজটার ছুত লাগার কোনো ভয় নেই। আর এই তাবিজ খুলেও পড়ে যাবে না, এই তাবিজ নষ্ট। বাবা এর আগেই অসীমের কিচ্ছু ছিল না বাবা। নিতাই পরীক্ষা করে দেখলো, দেখে সত্য সত্য সে নিতাইকে এত ভালোবাসে। তাই নিতাই একদিন বলে ফেলেছে, দাদু ভাই রে এমন একদিন আসছে তোমার কোনো তার অভাব হবে না। ইহকালে পরকালে তোমার কিচ্ছুর অভাব থাকবে না। ওবার দেখতে দেখতে 2 বছরের মধ্যে অসীম বাংলাদেশে চিতলমারি বাজারে বিরাট স্টুডিও করেছে। তার দোকানে গেলে আপনি কথা বলতে চান্স পাবেন না, অথচ আশেপাশে কত দোকান আছে, কত স্টুডিও আছে জানি না।